অনসর অবস্থার অবসর অবস্থার ভিতরে আসবে একটা। বার্ষিক গতি আর আপাতন গতি পার্থক্য। করু চাপে জোরে পানি জোরে করু, তুই তোর কাজ কর। বই বার করো, বই বার করো, দিয়ে পড়ো। এই পড় অবস্থানে পৃথিবী পরিক্রমণ গতিবেগ সামান্য কমে যায়। কি আছে ভূগোল? আমাকে যা বলে আমি তাই করছি। রুটিন জানিস না? রুটিন আমার কাছে নেই, আমাকে ই বললো, ওই সময় বললো কালকে ভূগোল পরীক্ষাটা তোমার রুটিনটা কে নিয়ে আয়। তুই সেই ভূগোল পরীক্ষা দিয়ে ইতিহাস পরীক্ষা দিয়ে আজকে ভূগোল পরীক্ষাটা ছিল দিয়ে এটা বাড়িটা তাহলে ইতিহাস পড়, জানিস যেটা পরীক্ষা সেটা পড়তে হবে। আমি তো বললাম অপসুর অনসুর আর হচ্ছে সেই এটা পড়, আপাতন বার্ষিক বার্ষিক গতি আর আপাতন গতি পার্থক্যটা পড়। ও তাই পড়ছে, ওইগুলো তো পরীক্ষায় আসবে, ঠিক না? এই বৃষ্টি তোমার কি পড়া আছে? ওই তোকে বলবো কেন, আমার যা ভালো লাগে তাই করবো, তুই তোর মতো পড়বি। বোর্ডে লিখতে দিলেও যেন হয়, খাতায় লিখতে দিলেও যেন হয়, নাকি? হ্যাঁ, দেখে দেখে ঝাড়বে। আগে পড়ে নি কোশ্চেনগুলো লিখে নিতে হবে, এটাও কোশ্চেনগুলো লিখে নিতে হবে খাতায় নিয়ে আমাকে বই দিয়ে দিবা। পরবর্তী রাজা ষোড়শ লুই ছিলেন অত্যন্ত দুর্বল শাসন। এর আমলে রাজতন্ত্র অক্ষয় শেষ লুই এর পক্ষে রাজশক্তির পতনের রোধ সম্ভব হয়নি। শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কর্মচারীর হাতে চলে যায়, তারা নিজ স্বার্থে সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে এবং সাধারণ অর্থপন্থী করে সামাজিক কারণ
যাজক ও প্রধান শ্রেণী। ফার্সি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রধান শ্রেণী। এরা ছিল ব্রিটিশ সুবিধাভোগী এবং ফ্রান্সের মোট জনসংখ্যা 1% যা ছিল 1,20,000। এরা বিভিন্ন রকম আদায় কর আদায় করলেও নিজেরা কোনো কর দিত না। নিজেরা কোনো কর রাষ্ট্রকে দিত না, তবে সব রকম সুযোগ সুবিধা এরা ভোগ করত। দ্বিতীয় শ্রেণী বা অভিজাত শ্রেণী। ফার্সি বিপ্লবে রোহিঙ্গারা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিল বিশেষ সুবিধাভোগী এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 11% যা ছিল লক্ষ। হাটের মাঠ নিলাম। তোমাদের কি পরীক্ষা আছে? হিস্ট্রি একটু ফাঁকি দেবে না। সংস্কৃত কেমন হয়েছে? গুড। এই পার্টির মতো একটু বলতাম। 3,50,000। এরা ফ্রান্সের মোট জমির 20% দখল রেখেছিল। এরা জমির বিভিন্ন উচ্চ পদগুলি এরাই ভোগ করত। জমির বিভিন্ন উচ্চ পদগুলি এরা ভোগ করত। দ্বিতীয় শ্রেণী ফার্সি সমাজে আগে এই দিকটা করতে হয়, যে এক হাতে থাকে সেটা সাথে সব যোগ করতে হয়। দ্বিতীয় শ্রেণীভুক্ত। এটা কত? 3 আর 8 কত হয়? 3 আর 8 10 হয়? 11। 11 এক বসে হাতে থাকলো 1। এই 3 হাতের 1 আর 3 কত হয়? 4। 4 আর কত কত হয়? 9। এখানে 9 হবে। কি করছে? 8 করছে। 8টা কাটা কি? 8টা কাটা এটা। ছিল 96%। এরা ছিল এই দিকটা আগে করবি, তারপরে এই দিকটা করবি। এরা নানা শোষণ সহ্য করতে না পেরে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। এবার কি জন্ম হয়েছিল। বিপ্লবের অর্থনৈতিক কারণ বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সের প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা ভুল হলে একটা ভুল হলে মারবো আজকে। সম্পত্তি ভোগ করলেও তাদের কর দিতে হতো না, কিন্তু অপরপক্ষে সরকারের রাজত্বে 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। বিভিন্ন ধরনের কর প্রদানের পর তাদের হাতে মাত্র অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বাস্তবে অত্যাধিক করের কথা তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করে তুলেছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজার আরো আরোপের চেষ্টা এবং সর্বোপরি ব্যয় বহু যুদ্ধ ফ্রান্সকে অর্থনৈতিক দিক থেকে শেষ করে দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বিদ্রোহে করতেছিল। ভূমিকা 1790 সালে ফার্সি বিপ্লব শুধুমাত্র ফ্রান্সের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব হওয়ার পিছনে ছিল দীর্ঘদিনের অভিযোগ। ফার্সি বিপ্লবের পিছনে প্রকৃতপক্ষে 3টি কারণ দায়ী ছিল: রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ। ফার্সি বিপ্লবের রাজনৈতিক কারণ: রাজাদের দুর্বল শাসন।
ফার্সি রাজা চতুর্দশ লুই বিলাসবহুল জীবন যাপনের মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতেন। তিনি বলতেন, আমি রাষ্ট্র পরবর্তী রাজা পঞ্চদশ লুই ছিলেন ভোগ বিলাসী, অলস ও পরিশ্রম। এরা পরবর্তী রাজা ষোড়শ লুই ছিলেন। এর পরবর্তী রাজা ষোড়শ লুই ছিলেন অত্যন্ত দুর্বল শাসন। এর আমলে রাজতন্ত্র অক্ষয়ের শেষ সীমানায় পৌঁছায়। লুইয়ের পক্ষে রাজশক্তির বহনে রোধ করা সম্ভব হয়নি। দুর্নীতিগ্রস্ত শাসন, রাজশক্তির এই দুর্বলতার সুযোগে শাসন কর্ম সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তার ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। তারা স্বার্থে সিদ্ধির জন্য জনবিরোধী হয়ে ওঠে, কিন্তু জনসাধারণ তাদের ফার্সি বিপ্লবের সামাজিক কারণ, ফার্সি সমাজ ব্যবস্থা যাজকরা ছিল প্রথম শ্রেণী। এরা ছিল বিশেষ সুবিধাভোগী এবং ফ্রান্সে মোট জনসংখ্যার 1% দ্বিতীয় শ্রেণী এরা ছিল বিশেষ সুবিধাভোগী যা ছিল 1,50,000। এরা ফ্রান্সের জমির 20% দখল রেখেছিল। এরা জমির দখল ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী ফরাসি নৌবাহিনীকে তছনছ করে দিয়েছিল। তাদের নেপোলিয়ন করেছিল যে কি বলছে মহাদেশীয় ব্যবস্থা। তৃতীয় শ্রেণী ফরাসি সমাজের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, এটা কমন বল না বল, এটা কমন বল। নেপোলিয়নের ক্ষেত্রে কি বলছিল না আসবে সকলের তৃতীয় শ্রেণীভুক্ত। আর মোট জনসংখ্যা এরা ছিল 96। সমাজে এদের কোনো মর্যাদা ছিল না। এরা শোষণ সহ্য করতে না পেরে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। ফলে ফরাসি বিপ্লবের জন্ম হয়েছিল। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, বৈষম্যমূলক ব্যবস্থা। ফ্রান্সের প্রথম শ্রেণী অর্থাৎ যাজক অভিজাতক বেশিরভাগ কুসংস্কৃতি ভোগ করলেও তাদের কর দিতে হতো না। কিন্তু অপরপক্ষে সরকারের মোট রাজত্বে 96% দিতে হতো। হাতে মাত্র 20% অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বাঁচত এই করের বোঝা তৃতীয় সম্প্রদায়কে সম্প্রদায় তুলেছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজার আরোপের চেষ্টা এবং সর্বোপরি ব্যয়বহুল যুদ্ধ ফ্রান্স কিচিমিচি করেছে তার সাথে পেজ নাম্বার কত নেপোলিয়নের মনিটারে কথা বলছি তাকে আমি পড়ার বিষয়ে জিজ্ঞাসা করছি। 43 দুজন এই দুটো আসারি গল্প জুড়ি চলা না ইউরোপ মহাদেশে রাশিয়াকে নেপোলিয়ন তার
নেপোলিয়ান তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করতো। ইউরোপের তোরা এক ঘরে ধরে গল্প করছে, দেখি না তোর গল্প করিস না, তোরা প্রথম ওয়ার্ড নিয়ে দিস, তারপর তো শুনি তাদের নাম দিয়ে তোদের পুজো করবো না আমি? হ্যাঁ হ্যাঁ পুজো করবো, হ্যাঁ চলো তো শুনি। তুই পুজো করবি, আমি আসবো কিসের জন্য? দাঁড়া কটা লিখে নিই তারপর দেখছি। ইউরোপ মহাদেশে রাশিয়াকে নেপোলিয়ন তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। যদিও 1807 খ্রিস্টাব্দে ডিলসিয়েটের সন্ধির মাধ্যমে উভয় দেশের মাধ্যমে শান্তি স্থাপিত হয়, তবুও তা ছিল একটি আমি তো তবুও তো তবুও তা ছিল একটি সমৃদ্ধি বন্দোবস্ত। প্রধানত প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল চরম। এছাড়া রাশিয়া তার প্রথম আলেকজান্ডার পরশু বন্দরগুলিতে মহাদেশের অবরোধ ব্যবস্থা কার্যকর করতে আবিষ্কার করতে নেপোলিয়ন রাশিয়া পোল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড প্রভৃতি ইউরোপের প্রতিটি দেশ থেকে 6,75,000 সৈন্য করে মহাদেশ সেনাদল গঠন করে 1812 খ্রিস্টাব্দে 26-এ রাশিয়ায় আক্রমণ করে। মনে থাকে না? এখানে এখানে দাঁড়িয়ে লেখা যায় না? এখানে দাঁড়িয়ে লেখা যায় না? তিনি বলতেন, আমি রাষ্ট্রপরমাণিকতা সাহিত্যিক লিও টলস্টয় তার মহাকাব্যিক উপন্যাস ওয়ার অ্যান্ড পিস এর নেপোলিয়নের রুশ অভিযানের সুন্দর বর্ণনা দিয়েছিলেন। সবকটা লিখেছিস তো? আমি ঠিক দেখে নেব। সম্পূর্ণভাবে দেখে ওয়ার্ডনেস থেকে এই কটা সব এখন পর বাড়িকে মুখস্থ করবে। টাইম পাবে আর টাইম কত ইংলিশ নেই কি লিখেছিস বল? শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী তারপরে একটা পাঁচ মিলাবে সামাজিক কারণ পার্সি সমাজ ব্যবস্থা যাজকরা ছিল প্রথম শ্রেণী। এরা ছিল বিশেষ সুবিধাভোগী এবং সংখ্যা 1% যা ছিল 1,20,000। এরা বিভিন্ন রকম কর আদায় করলেও নিজেরা কোনো তবে সব রকম সুবিধা এরা ভোগ করত। তৃতীয় শ্রেণী ইউরোপ মহাদেশের রাশিয়ার সবচেয়ে বড় শত্রু বলে মনে করতে, যদিও 1870 সিয়েটের সন্ধির মাধ্যমে উভয় দেশের মাধ্যমে শান্তি স্থাপিত হয়, তবুও তা ছিল ঘুমাচ্ছিস কেন? যা ছিল 3,50,000 এরা মালয়েশিয়া
তারপরে পড় তাড়াতাড়ি পড়ো মুখস্থ করে পড়। কাজ না কাজে জয়কার বয়কার যাবে দাদা বানান কর কি কেনে দাদা কি কেনে কত দিয়ে কেনে আচ্ছা আনা দিয়ে কি কেনে কি খাবে বাবা খাবে আর কি খাবে দাদা হাটে যায় টাকা হাতে 4 টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা বড়পাড়ে আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে দাদা এক ধারে কাজগঞ্জ বলে বলে দাদা মিষ্টি করে দাদা শালিকের ঝাঁক থেকে থেকে শিয়ালের হাত রাতে বানানো করে কিচি মিচি কাজ বল শিয়ালের বানান কর এখানে 2 লাইন আর এদিকে 2 লাইন তারপরে আম্বল শালবন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে কিরে পায়েল চুপ করে গেলি কেন?
বাকি পড়া হয়েছে? এই ঋষি, না পড়ে বসাতি তুই? বুঝছো? দাঁড়া, এই রায়হানা বিশ্বরাই বল, জোরে বলবি। আমি বলি এইটা রাখাল বললো আগে যেত কত ক্রোশ রাস্তা, কত ক্রোশ রাস্তা? 7 ক্রোশ রাস্তা, এই যে 7 ক্রোশ রাস্তা হবে। আজ সেখানে যাবেন না কেন? সেখানে বিষ্ণুহাটের মাঠ, আর কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার এই কথা শুনে কি বললেন? হ্যাঁ, ওইগুলো সব করতে হবে। ডাক্তার এই কথা শুনে কি বললেন? বললেন বাবা, রুগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। কিসের শিশি ভেঙে গিয়েছিল? অয়েলের শিশিটা, ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। কিসের শিশি ভেঙেছিল? পরিস্তায় ভিতরে বলে দেখিস না, ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মড় করে ডান্ডা গেল ভেঙে, পালকিটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি। বিশ্বম্বর বাবুর দেহটি তুলো, আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তার বাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, সম্মুখে নিয়ে গল্প করতে লাগলেন। একটু পরে